নমস্কার, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে আবারও হাজির অলৌকিক। বন্ধুরা, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে। কেউ আস্তিক, কেউ নাস্তিক। অনেকেই মনে প্রাণে ভগবানকে সেবা করেন, ভালোবাসেন। তবে ভগবান কিন্তু নিজের ভক্তকে নিজেই বাছাই করে নেন। যদি কোনো বাধা বিপত্তি বা সমস্যা আসে, তিনি তারও সমাধান করে দেন। এরকমটাই হয়েছে বাংলাদেশের ঢাকায় অলৌকিকের একজন বন্ধু অন্তর্শীলের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই, ঘটনাটি অলৌকিকে শেয়ার করার জন্য। তবে বন্ধুরা, ঘটনায় যাওয়ার আগে তোমাদেরকে বলি, নিত্য নতুন এমন অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এসব সত্যি ঘটনা শোনার জন্য। তো এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। আমি বাংলাদেশের ঢাকা থেকে অন্তর্শীল। অনেকদিন পর আজ আবার তোমাকে একটা ঘটনা লিখছি। ঘটনাটি মা মঙ্গলচণ্ডীর, আমার নিজের সঙ্গেই ঘটা। তবে প্রথমেই বলি, ছোট থেকেই আমি খুব ঠাকুর ভক্ত। যখন যে পুজো হতো সেই পুজোই করতাম, আমার ভালো লাগতো। তো একবার আমি স্বপ্নে দেখলাম আমি মা মঙ্গলচণ্ডীর ব্রত করছি, নিজের হাতে সব সাজিয়ে গুছিয়ে মাকে পুজো দিচ্ছি। ঘুম থেকে ওঠার পর ব্যাপারটা চিন্তা করলাম যে হঠাৎ মা মঙ্গলচণ্ডীর স্বপ্ন কেন দেখলাম। কারণটা বুঝতে পারলাম না। তবে আমার খুব ইচ্ছে হলো মায়ের ব্রত করার। কিন্তু সমস্যা হলো, আমাদের এখানে মঙ্গলচণ্ডীর ব্রত কেউ করে না। তাই এই ব্রতের নিয়ম, আচার বিচার কেউ কিছু জানে না। তাহলে আমি কার কাছ থেকে জানবো? এদিকে মা আমাকে প্রায়ই স্বপ্ন দিতেন। প্রায়ই দেখতাম আমি মায়ের ব্রত করছি। অর্থাৎ মা যে আমার থেকে পুজো নিতে চান, এটা আমি বুঝতে পারছিলাম। কিন্তু আমি কোনো গুরুত্ব দিচ্ছিলাম না, কারণ এটা তো কোনোভাবেই সত্যি হবার নয়। তারপর একদিন একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। সেদিন সন্ধেবেলায় আমি তুলসীতলায় প্রদীপ দিতে গিয়েছি। উঠোনে তখন আর কেউ ছিল না, সবাই তখন ঘরের মধ্যে। এমন সময় হঠাৎ করেই আমি দেখতে পেলাম তুলসীতলার সামনে কেউ একজন দাঁড়িয়ে। কি সুন্দর, কি অপরূপ তার রূপ! কাঁচা সোনার মতো যেন জলজল করছে। দেখেই আমি বুঝতে পেরে গেলাম যে ইনি কোনো সাধারণ মহিলা নন, কোনো দেবী ইনি। কিন্তু কে তিনি সেটা বুঝতে পারছিলাম না। কাজে জিজ্ঞেস করলাম, তুমি কে? তিনি বললেন, আমি মা মঙ্গলচণ্ডী, মানব কল্যাণে আমার আবির্ভাব। কি বলবো দাদা, এই কথা কাউকে বললে বিশ্বাস করে না। কিন্তু আমি সত্যি সত্যি মাকে দেখেছিলাম। মা আমার সঙ্গে কথা বললেন। এদিকে আবেগে, উচ্ছ্বাসে আমি তখন কান্না করে দিয়েছি। মা বলল, তুই আমার ব্রত কর, আমি তোর হাতে পুজো নিতে চাই। বারবার তাই তোকে স্বপ্ন দিয়েছি, অবশেষে তোর সামনে এসেছি। আমি তখন মাকে বললাম, কিন্তু মা, আমি কি করে তোমার ব্রত করব? এই ব্রতের নিয়ম আমি তো কিছুই জানি না, কার কাছ থেকে জানবো?
মা বলল, সে আসছে, সেই তোকে সাহায্য করবে। এইটুকু বলেই মা তারপর অন্তর্ধান হয়ে গেলেন। উঠোনে তখন আমি একা দাঁড়িয়ে, আর কেউ নেই। তো এরপর আমি আবার ঘরে চলে এলাম, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন জমাট বেঁধে রইল যে মা কার কথা বলল, কে আসছে। তো এর কিছুদিন পর আমাদের এখানে একজন ভাড়াটে এলেন, একজন বয়স্ক বৃদ্ধা। তিনি মঙ্গলচণ্ডী ব্রত করেন। মা বোধ হয় সেদিন এনারই কথা বলেছিলেন। তো ওনার সঙ্গে আমার ভালোই ভাব জমে গেল। আমি ওনাকে দিদা দিদা বলতাম। তার কাছে এসব কথা বললে তিনি আমাকে বললেন, তুই তো খুব ভাগ্যবান রে, জন্ম জন্মান্তর তপস্যা করেও যার দর্শন মেলে না, তিনি তোকে দেখা দিয়েছেন, তোর পুজো নিতে চাইছেন। চিন্তা করিস না, আমি তোকে এই ব্রতের সব নিয়ম বলে দেব, তোকে সাহায্য করব। তারপর তিনি আমাকে এই মা মঙ্গলচণ্ডীর ব্রতের নিয়ম জানালেন, টুকটাক প্রয়োজনীয় উপকরণ দিয়ে আমাকে সাহায্য করলেন। আমি মায়ের ব্রত করা শুরু করলাম। তো এভাবে বেশ কয়েকটা মঙ্গলবার ব্রত করলাম আমি। এমনই এক মঙ্গলবারের ঘটনা বলি। মায়ের ব্রত করার পর মায়ের ব্রতের প্রসাদ সবাইকে দিতাম, সেদিনও দিলাম। কিন্তু আগে যেহেতু বলেছি এখানে মঙ্গলচণ্ডী ব্রতের তেমন প্রচলন নেই, তার উপর আমি একটা অল্প বয়সী ছেলে, কি আর ব্রত করছি, ব্রতের নামে হয়তো ছেলে খেলা করছি, এইসব ভেবে একজন মায়ের প্রসাদ নিয়ে আর গ্রহণ করল না, ফেলে দিল। সে কথা অবশ্য আমি জানতাম না যে তিনি প্রসাদ নিয়ে সেটা গ্রহণ করেননি, ফেলে দিয়েছেন। তো এই ঘটনায় মা তো গেলেন খুব রেগে। সেই রাতেই আমাকে স্বপ্ন দিয়ে এই কথা জানালেন, আরো বললেন, আমি ওকে উপযুক্ত শাস্তি দেব, আমাকে অবজ্ঞা করা। আমি তখন তার হয়ে মায়ের কাছে ক্ষমা চেয়ে বললাম, না মা, প্রতিহিংসা নয়, তুমি এমন কোনো চমৎকার দেখাও যাতে তিনি নিজের ভুল বুঝতে পারেন, তোমাকে মানেন। মা আমার কথা শুনলেন, কিন্তু আমাকে সাবধানও করে দিলেন যে তিনি নাকি আমার ক্ষতি করতে চান, আমাকে বিপদে ফেলতে চান। আমি তখন মাকে বললাম, তুমি তো আছো, আমার আবার ভয় কিসের। সত্যি সত্যি তিনি আমার নামে অনেক আজে বাজে কথা রটিয়েছিলেন, আমার এই ব্রত নিয়েও কুৎসা রটিয়েছিলেন লোকের কাছে, যাতে আমি সবার চোখে খারাপ হয়ে যাই। কিন্তু তা হয়নি, মা যে সঙ্গে রয়েছেন। মানুষই একসময় তাকে জবাব দিয়েছিলেন, একটা বাচ্চা পুজো অর্চা নিয়ে আছে, সেটা তোমার সহ্য হচ্ছে না? নিজের ঘরে ছেলেপুলেগুলো যেমন বকাটে হয়েছে, ওই রকম হলে ভালো হতো নাকি? দাদা, এরকম অনেক ঘটনা ঘটেছে, স্বচক্ষে দেখেছি আমি। এমনকি এই যে তোমায় ঘটনাগুলি বলছি, এও মায়েরই দয়ায়। মা আমাকে প্রাণে বাঁচিয়েছিলেন বলে তাই, না হলে এগুলি বলার জন্য হয়তো আজ আমি অবশিষ্ট থাকতাম না। আমাদের এখানে একটা পুকুর আছে, অনেকেই বলে যে পুকুরটা নাকি ভালো না। প্রায়শই অনেক রকম দুর্ঘটনা ঘটে ওখানে, কারণ ওই পুকুরে নাকি দেওভূত আছে। দেওভূত কি জানো? এরা এমন একটি প্রেত যারা জলাশয়ের আশেপাশে থাকে। জলে ডুবে মারা যাওয়া লোকজনেরাই পরে এই দেওভূত হয়। এরা খুবই সাংঘাতিক, মানুষকে জলে ডুবে মেরে ফেলার চেষ্টা করে, জলের নিচে পা ধরে টেনে নেয়। গ্রাম বাংলার মানুষ এদেরকে দেওভূত বলে। এই ভূতেরই একবার কবলে পড়েছিলাম আমি। হয়তো কোন একদিন দুপুরে ওই পুকুরে স্নান করতে গিয়েছিলাম।
সেখান থেকেই আমাকে ধরে এই দেহভূত। জলে ডুবিয়ে মেরে ফেলতে পারেনি ঠিকই, কিন্তু আমার সঙ্গে রয়ে গিয়েছিল। প্রথমে আমি কিছু বুঝতে পারিনি, মোটামুটি সব স্বাভাবিকই ছিল। কিন্তু কিছুদিন কেটে যাওয়ার পর আস্তে আস্তে ভয়াবহতা দেখা দিতে লাগলো। বাড়ির লোকেরা লক্ষ্য করত যে আমি শুধু শুধু কান্না করতাম, কোনো কারণ নেই, কিচ্ছু না, অথচ কাঁদছি। এছাড়াও কিছু খেতে পারতাম না, খাবারের প্রতি প্রচন্ড অনীহা। সারাদিন না খেয়ে থাকলেও আমার খিদে লাগতো না। এদিকে আবার পুজো পাঠের দিকেও কোনো মন নেই, পুজো পাঠ করতেই মন চাইতো না। ঠাকুর দেবতার নাম শুনলেই কেমন যেন রাগ হতো, ঠাকুর ঘরে পর্যন্ত যেতাম না। এদিকে আবার মা মঙ্গলচণ্ডীও আর আমার স্বপ্নে আসতেন না, আমার সঙ্গে আর কথা বলতেন না। কি ব্যাপার হলো কেউ কিছু বুঝতে পারছে না। অবশেষে একদিন একজন কবিরাজ এলেন, তিনি দেখে সবটা বুঝতে পারলেন। বাড়ির লোকদের জানালেন, ছেলেকে তো ভূতে ধরেছে, দেহভূতে। মা মঙ্গলচণ্ডীর ব্রত করতে বলে খুব একটা সুবিধে করতে পারেনি সে, না হলে এতদিনে ওকে পুরো শেষ করে ফেলতো। কিন্তু বেশি দিন এভাবে চললে সে কিন্তু ওকে মেরে ফেলবে। তারপর তিনি সেই দেহভূতকে ছাড়ালেন, আমাকে মুক্ত করলেন। এভাবে মা নিজেই যেমন আমার কাছে এসেছিলেন, তেমনি বারবার নানান বিপদাপদ থেকে উনি আমাকে রক্ষা করেছেন। শতকোটি প্রণাম মাকে। জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা, খুবই সুন্দর একটা ঘটনা। আর দেখো, ভূত ভগবান সবকিছু এই একটা ঘটনার মধ্যেই রয়েছে। তো এমন অভিজ্ঞতা বা এমন ঘটনা তোমরাও যদি এখানে শেয়ার করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। তোমরা যেভাবে খুশি সেইভাবেই এখানে ঘটনা পাঠাতে পারো। সাজিয়ে গুছিয়ে মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তো এবারে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। এটা কিন্তু বেশ গা ছমছমে একটি ঘটনা। হসপিটালের ঘটনা, রেল লাইনের ঘটনা বা মর্গের ঘটনা, এগুলো কিন্তু বেশ গা ছমছমে হয়। তো ঘটনাটি শেয়ার করার জন্য সীমা ব্যানার্জি দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। অমিত, আমি সীমা ব্যানার্জি। আজ আবার তোমাকে একটা ঘটনা লিখছি। আমরা যখন বেলঘড়িয়াতে ছিলাম, এটা তখনই শুনেছিলাম। যে বাড়িতে আমরা ভাড়া ছিলাম সেই বাড়ির কাকিমার সঙ্গে ঘটেছিল এটা। ঘটনাটি অনেক বছর আগেকার, যখন ওনার ছেলে হয় সেই সময়কার। কাকিমা একটি হসপিটালে অ্যাডমিট তখন। ডেলিভারি হয়, ছেলে হয়। ওপরওয়ালার দয়ায় মা বাচ্চা দুজনেই সুস্থ। তো যেদিন কাকিমাকে ছুটি দেওয়া হবে, এটা সেই দিনের ঘটনা। হসপিটালের মধ্যে কাকিমার আর মন বসছিল না, কতক্ষণে বাড়িতে আসবেন সেই জন্য ছটফট করছিলেন। তো তার বাড়ির লোকেরা আসার আগেই ব্যাগপত্র গুছিয়ে ফুছিয়ে কাকিমা রেডি। এদিকে কোন একটা কারণবশত বাড়ির লোকেদের আসতে একটু দেরি হয়ে যায়। কাকিমা তখন নিজেই ছেলেকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে হসপিটালের পেছন দিকে চলে আসেন। ওদিকটা তখন একদম ফাঁকা, লোকজনের কোনো আওয়াজ নেই। কিন্তু ওদিকে আসতেই কাকিমা একটা জিনিস দেখতে পেলেন। একটা বেঞ্চের ওপরে কতগুলি মহিলা বসে আছেন। কারুরই মুখ দেখা যাচ্ছে না, কালো কালো ছায়ার মতো জিনিসগুলি। ওই দেখে কাকিমা তো খুব ভয় পেয়ে যান। ওরা কারা সেটা বুঝতে না পারলেও
এটুকু বুঝতে পারেন যে ওরা কোনো জ্যান্ত মানুষ নয়। সঙ্গে সঙ্গে তখন কাকিমা ওখান থেকে সরে আসেন। একজন আয়ামাসি তখন কাকিমাকে দেখতে পান, জিজ্ঞেস করেন যে কি হয়েছে। কাকিমা তখন ওনাকে সমস্ত কথা বললেন। উনি তো তখন কাকিমাকে একটু বকাঝকা করলেন আর বললেন, যাদেরকে দেখেছো তারা কেউ জ্যান্ত মানুষ নয়। ডেলিভারি হতে গিয়ে যেসব মহিলারা মারা গেছে ওরা তারা। এরা নিজেরা যেহেতু মা হতে পারেনি, তাই অন্যদের মা হওয়াও এরা দেখতে পারে না। মা বাচ্চা দুজনেরই ক্ষতি করার চেষ্টা করে। আর তুমি এই অবস্থায় বেরিয়েছ। এখানে অপেক্ষা করো, বাড়ির লোকেরা এলে তারপর যেও। তো অমিত, এই হলো সেই কাকিমার সঙ্গে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। কাকিমা আমাকে খুব ভালোবাসতেন, এরকম অনেক ঘটনা বলতেন। তবে দুঃখের কথা কি জানো, তিনি এখন আর বেঁচে নেই। বছর কয়েক হলো উনি মারা গেছেন। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। ঘটনাটি ছোট কিন্তু বেশ গা ছমছমে। তো আজকের ঘটনাগুলি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে সিঙ্গল স্টার কবিতা উনি লিখেছেন, সিরিয়াসলি ইউ আর ভেরি ট্যালেন্টেড। গীতাদি লিখেছেন, ভাই তোমার ঘটনাগুলো এত সুন্দর, এত ভালো লাগে না, আর তেমনই সুন্দর তোমার কণ্ঠস্বর। মনীষা কাকিমা লিখেছেন, স্বয়ং মা যার সাথে তার কষ্ট কিসের। অমিতা জেঠিমা লিখেছেন, ঘটনা শুনতে চলে আসলাম, জানি ইউনিক হবে। টিএনতিরুম লিখেছে, হরে কৃষ্ণ ভাই, 3টে ঘটনাই খুব সুন্দর লাগলো, মন ছুঁয়ে গেল। মিঠু পাত্র লিখেছে, অমিত তোমার শরীরে খেয়াল রেখো, তোমার গলায় ঘটনা শুনতে খুব ভালো লাগে। স্পিরিচুয়াল থেকে লিখেছে, আজকের 3টে ঘটনাই দুর্দান্ত ছিল, তোমাকে ধন্যবাদ জানাই এত সুন্দর করে ঘটনা শোনানোর জন্য। মৌসুমী কাকিমা লিখেছেন, জয়গুরু বন্দে পুরুষোত্তমম, অসংখ্য ধন্যবাদ তোমায় আমার ঘটনাগুলি তোমার কণ্ঠে পাঠ করে শোনানোর জন্য। এছাড়াও কমেন্ট করেছ অক্ষয় অধিকারী, দামিনী পাল, বিটিএস আর্মি গার্লস, স্বপ্না বাজাল, কল্যাণী নন্দী, মৌসুমী মুখার্জি, চন্দন, দেবাশিস খাটুয়া, অর্কপ্রভ নস্কর, বিশ্বজিৎ, মিঠুন পাল, তারাপীঠ দর্শন, এমডি মঞ্জু, মৃদঙ্গ বিশ্বাস, পূজা দাস, রিনি রয়, পার্বতী দাস, অন্তশীল, ইন্দ্রাণী কর, স্বরূপ মজুমদার সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।